আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রঘুনাথমুল্লাহ গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আহ, সিলেট বোর্ড 2024। তো আমরা, সরি, সিলেট বোর্ড না, বরিশাল বোর্ড 2024। তো আমরা বরিশাল বোর্ড সলিউশন করতে যাচ্ছি। আচ্ছা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, বরিশাল বোর্ড 2024। ওকে, কালারটি চেঞ্জ করি। ওকে। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় খতিয়ানকে। মেশিন সংস্থাপন মজুরিকে কোনো হিসাবে ডেবিট করা হয়, মেশিন হিসাব। তো এই জিনিসটা আমরা একটু বুঝি। কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সম্পত্তি ক্রয় করার পর চালু করার পূর্ব পর্যন্ত যাবতীয় খরচগুলো কি করতে হইব, ওই সম্পত্তি হিসাবটা ডেবিট করা হইব। এই সংস্থাপন মজুরি যে প্রদান করা হয়েছে মেশিন সংস্থাপনের জন্য, তার মানে কি এখানে মেশিনের ভ্যালুটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এই জন্য কি করা হয়েছে, মেশিন হিসাব কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে। জনাব হাবিবি নিকটকে 10% বাট্টায় 54,000 টাকা পাওয়া গেল। বাট্টার পরিমাণ কত? বাট্টার পরিমাণ হলো 6,500। 6,500 কেমনে? এই যে টাকাটা দিছে, এটি হলো টোটাল। 100%-এর মধ্যে 10% যদি বাট্টা বাদ দেই, 90% টাকা পাইছে। তো 90% হইলো আমার, তো 90%, ঠিক আছে। তো 90% আমি যদি 100% কনভার্ট করি, 100% কনভার্ট করলে আমার এখানে টাকা আসতেছে কত, 60,000 টাকা। 60,000 টাকার উপরে কি করছে, 10% কি করছে, বাট্টা দিছে কত, 6,000 টাকা। তো আমার বাট্টার পরিমাণ কত, 6,000 টাকা। আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট করা হলে এটি কোন ধরনের ভুল? এটা হলো নীতিগত ভুল। অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে যদি লিপিবদ্ধ করা হয়, তাকে এই সংক্রান্ত বললে কি বলা হয়, নীতিগত ভুল বলা হয়। অথবা মুনাফা জাতীয় লেনদেনে যদি মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়, এই সংক্রান্ত ভুলকে কি বলা হয়, নীতিগত ভুল বলা হয়। তো এটা কি হয়েছে, নীতিগত ভুল হয়েছে। একটি হিসাবের জের 28 টাকা, যা রেওয়া মিলের ভুল পাশে 98 টাকা দেখানো হয়েছে। যদি অন্যান্য, হুম, আহ, যদি অন্যান্য হিসাব ঠিক থাকে, তাহলে রেওয়া মিলের পার্থক্য কত, দুইটার যোগফল 126 টাকা। নিচের উদ্দীপকটি পড়ে 6 এবং 7 নম্বর প্রশ্ন উত্তর যাবে। জনাব বিকাশ পারমিক মজুদের পরিমাণ 1,50,000 টাকা, উত্তোলন করছে কত, 10,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় হইল গিয়া 1,50,000 টাকা এবং বিক্রয় হইল গিয়ে 25,000 টাকায়। এই বছর তার ব্যবসা নিট লাভ ছিল 60,000 টাকা। ওকে। ব্যবসা প্রতিষ্ঠানের সমাপনী মূলধন কত? ব্যবসা প্রতিষ্ঠানের সমাপনী মূলধন কত? আমরা জানি সমাপনী মূলধন সমান সমান প্রারম্ভিক মূলধন যোগ, হুম, সমাপনী মূলধন সমান সমান উম, প্রারম্ভিক মূলধন যোগ নিট লাভ বাদ উত্তোলন। তো আমার এখানে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে কত, 1,50,000 টাকা। 1,50,000 টাকার সাথে আহ আমরা যোগ করুন, 1,50,000 টাকার থেকে আমরা যোগ করুন নিট লাভ। আমার নিট লাভ পাওয়া যায় 60,000 টাকা। 1,50,000 টাকার সাথে যদি 60,000 টাকা যোগ করি, আমার এটা হচ্ছে 2,00,000, 2,10,000 টাকা। এবং 2,10,000 টাকা যদি আমি উত্তোলন বিয়োগ করি, 10,000 টাকা বিয়োগ করি, বিয়োগ করলে আমার এখানে আছে 2,00,000 টাকা। কত, 2,00,000 টাকা। 2,00,000 টাকা হলে আমার কি, সমাপনী মূলধন। বলতেছে বিক্রিত পণ্যের ব্যয় 10% বৃদ্ধি পেলে ব্যবসা আর্থিক বিবরণীতে কি প্রকাশ ফেলবে? নিট লাভ হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্ব কি হবে, হ্রাস পাইব। অ্যান্সার হলো 1 এবং 3। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? একটি নির্দিষ্ট সময় শেষে কি করা হয়, বিপরীত দাখিলা দেওয়া হয়। উত্তোলনের সুদ ব্যবসায়ের কি, উত্তোলনের সুদ ব্যবসায়ের আয়। অপরিচালন খরচ কোনটি? ঋণের সুদ, অপরিচালন সুদ, সরি, ঋণের সুদ অপরিচালন খরচ। আহ মোট লাভ বিক্রয় মূল্য 10%। যদি মোট লাভের পরিমাণ 20,000 টাকা হয়, তাহলে
বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত? ওকে। উম, এখানে আমরা একটু বুঝি। উম, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য। ওকে। লাভ প্রথমে আমরা বুঝি, প্রফিট সমান সমান কস্ট, সরি, সেলস। একটু মুছে আমরা, সেলস সমান সমান কস্ট প্লাস প্রফিট। ওকে। সেলস যদি 100% হয়, কস্ট, কস্ট প্লাস প্রফিট, প্রফিট এখানে কত 10% দেওয়া আছে, তার মানে আমার কস্ট কত 90%। ওকে। তার মানে 10% দেওয়া আছে কত, 2000 টাকা। 2000 টাকা 10% দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা বের করুন কত, 100%। আমরা কি বের করুম, 100% বের করুম। যদি 100% বের করতে চাই, এটা যদি আমরা ভাগ দেই, যদি গুণ দেই, কত বেরোতেছে আমার 2 লাখ টাকা। তো আমার প্রফিট কত, 2 লাখ টাকা। ছকে চিহ্নিত স্থানে কোনটি হবে নামিক হিসাব? নামিক হিসাব হলো অব্যক্তিবাচক হিসাব। নামিক হিসাব কি? অব্যক্তিবাচক হিসাব হলো নামিক হিসাব। ডেবিট দ্বারা কোনটি বোঝানো হয়, সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস? সম্পত্তি বৃদ্ধি এবং দায় হ্রাস। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ 270 টাকা, যা নগদান বইতে ভুলক্রমে 720 টাকা ডেবিট করা হয়েছে, এবং এরপর নগদান বই ব্যাংক জমার উদ্ধৃত গড় মিলের পরিমাণ কত হবে? গড় মিলের পরিমাণ হবে 270 টাকা যোগ 720 টাকা সমান সমান 990 টাকা হবে কি গড় মিলের পরিমাণ। ব্যবসায় সম্পত্তি বৃদ্ধি পাবে বিনিয়োগের সুদ পাওয়া গেলে এবং নগদ টাকা বিক্রি করলে ব্যবসা সম্পত্তি বৃদ্ধি পাবে। কোন ব্যয়টি সম্পত্তি হিসেবে দেখানো হয়? সংস্থাপন ব্যয়টা কি সম্পত্তি হিসেবে দেখানো হয়? তো আমরা এখানে এখানে একটু বুঝি। তো কোন একটি সম্পত্তি কি কি করা হয়েছে, ক্রয় করতে যাইয়া চালু করার পূর্ববর্তী যে খরচগুলো হয় তাকে কি বলা হয়, ওই সম্পত্তি হিসাবে ডেবিট করতে হইব। যেহেতু সংস্থাপন ব্যয়টা হইলো সম্পত্তি ক্রয় সংক্রান্ত খরচ, সেহেতু সম্পত্তি কি করছে এখানে, এই ব্যয়টা সম্পত্তি সংক্রান্ত ব্যয়। র মিলের মাধ্যমে কোন কাজটি করা হয়, সংক্ষিপ্তকরণ। র মিলের মাধ্যমে কোন কাজটি করা হয়, সংক্ষিপ্তকরণ। নিচের কোনটি ঐচ্ছিক কার্যপত্র? ঐচ্ছিক কার্যপত্র করতেও পারে, নাও করতে পারি। কার্যপত্রকে আর একটা বলা হয় কি, খসড়া হিসাব। জনাব হাসান তার ফার্নিচার ব্যবসার জন্য প্রচারণার জন্য 5,000 টাকা ব্যয় করেন। এর যাবে দেখে কি, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অ্যান্সার গ। বিপরীত সম্পদ কোনটি? পুঞ্জীভূত অবচয় হলে বিপরীত সম্পদ। 110 নিট 45, অর্থাৎ 110 নিট 45 দ্বারা কি বোঝাচ্ছে? 10%, 1% বার্তা পাইব যদি টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারে, এবং অবশ্যই 45 দিনের মধ্যে টাকা কি করতে পরিশোধ করতে হবে। তার মানে কিন্তু 1 এবং 3। অ্যান্সার খ। নিচের উদ্দীপকটি পড়া 22 এবং 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। অরণ্য লিমিটেড 2020 সালে 1 জানুয়ারি তারিখে 2 লাখ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। কোম্পানি প্রতি বছর ক্রম হ্রাসমান জের প্রতি অবচয় যাতে করে 20% বার্ষিক অবচয়। 2022 সালে 31 তারিখে যন্ত্রটি অক্ষয় হয় এবং 1,000 টাকা, 1 লাখ টাকা কি করা বিক্রি করা হয়। ওকে। ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে যদি আমরা অবচয় করি, আচ্ছা আমরা প্রথম ডেট গুলো আইডেন্টিফাই করি। 2020, 2022, তার মানে আমার সম্পত্তিটা ব্যবহার হয়েছে 2020, 2021, 2022। তো প্রথম আমরা যেটা করতে হবে, ক্রমণ হ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের করতে হবে। অবচয় বের করে কি করতে হবে, যে বুক ভ্যালু থাকবো, বুক ভ্যালু থেকে কি করতে হবে, বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দেখতে হইব বেশি না কম, তারপর ডিসিশন নিতে হইব প্রফিট না লস। তা আমরা চলে যাই সলিউশনের দিকে। তো লাভ হইব কত, 1,80,000 টাকা উত্তরে দেওয়া আছে। উত্তরটা একটু আমরা জাস্টিফাই করি কিভাবে হইলো। হুম, এটা হইতেছে আমাদের 22 নম্বর। 22 নম্বর। 22 নম্বর। 22 নম্বর বলা হয়েছে এখানে উম, যন্ত্রপাতির, যন্ত্রপাতি বহির্মূল্য। আচ্ছা, এভাবে না দেখাই,
যন্ত্রপাতি ক্রয় বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। ক্রয়টা বাদ দেয়, বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। ওকে। যন্ত্রপাতির ক্রয় মূল্য টাকা। ওকে। যন্ত্রপাতির ক্রয় মূল্য আমার এখানে দেওয়া আছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা বাদ কত সাল, সালটা একটু দেখি আমি। 2020 সাল। 2020 সালের অপচয় @20% গুণ 20% করলে আমার আসতেছে এখানে 40,000 টাকা। 1,60,000 টাকা বাদ 2021 সালের অপচয় @20% 1,60,000 গুণ 20% করলে এখানে হচ্ছে 32,000। 1,60,000 বিয়োগ 32,000 সমান সমান আমার কাছে 1,28,000 বাদ 2022 সালের অবচয় @20% 1,28,000 গুণ 20%। হুম, গুণ 20% আমার এখানে 25,600 বিয়োগ দিলে আমার এবার এখানে বেরিতেছে 20,000। হুম, 1,28,000 বিয়োগ 26,500 সমান সমান 1,00,000। একটু দেখি। 1,60,000 বিয়োগ 32,000 1,28,000। 1,28,000 গুণ 20% 25,600। 1,28,000 বিয়োগ 25,600। ঠিক আছে। এখানে আমার 1,02,400 টাকা আইতাছে। আমি একটু অন্য কালার ইউজ করি। এইটা হইল গিয়া মেশিনের বহিমূল্য, বুকবেন মেশিনের বহিমূল্য কত এত। ওকে। তো এই মেশিনটা আমরা বিক্রি করছি, বিক্রয় মূল্য মেশিনটা আমরা বিক্রি করছি হলো গিয়া 1,00,000 টাকা বিক্রি করছি। তো 2,400 টাকা। ওকে। তো 1,02,400 টাকার মেশিন আমরা কি করছি, 1,00,000 টাকা বিক্রি করছি, তার মানে কি আমার এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি কত, 2,400 টাকা। তো আমার সঠিক অ্যান্সার হইল
আচ্ছা, আমার সঠিক অ্যান্সার হইলো 2400 টাকা বিক্রয়জনিত ক্ষতি। ঠিক আছে, যে কোশ্চেনে কি যেছে আমরা একটু দেখি। 31 ডিসেম্বর তারিখে যন্ত্রপাতি বাবদ কত টাকা দেখানো হবে? 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা যন্ত্রপাতি হিসেবে কত দেখাতে হবে 2021 সালে? ওকে, 2021 সালে আমরা চলে যাই। 31 ডিসেম্বর তারিখে যন্ত্রপাতি হিসেবে দেখাবো আমি কত? 1,28,000 টাকা দেখাবো, ঠিক আছে। এরপর আমার ইয়া 23 নম্বরটা আছে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করে। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ক্ষতি হলো 2,400 টাকা। ওকে, তো এখানে 22 এবং 23 নম্বর যে সলিউশনটা আছে, দুইটাই কম্বাইন্ড ওয়ার্কিংস করা হইলো। তো আমরা কোশ্চেন আবার চলে যাই। ওকে, কোনটি অনগত লেনদেন? অবচয় হইলে অনগত লেনদেন। নিটখোতে এটা, আর এটা। অনুপার্জিত সেবায় অর্জিত হলে দায় হ্রাস পাবে। র মিলের ডেভিড জেরে ঘরে দেখানো হয় সম্পদ ব্যয় এবং উত্তোলন, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব এবং বকেয়া। অ্যান্সার খ। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমানতকারী। আমানতকারী হলো কি ব্যাংকে যার অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যে নাকি ব্যাংকে হিসাব খোলে সেই হলো কি আমানতকারী। আমানতকারী কি করে? ব্যাংক সমন্বয় হিসাব তৈরি করে। কেন তৈরি করে? ব্যাংক হিসাব এবং তার যে ক্যাশবুকে ব্যাংক কলাম আছে যেটা গড়মিলের নির্ণয় করার জন্য কি করে আমানতকারী? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। বছরের কোন ব্যবসায়ের বছরের শুরুতে সম্পত্তি এবং দায় যথাক্রমে 25,000 এবং 8,000, উক্ত বছরের সম্পত্তি 5,000 এবং দায় 4,000 টাকা বৃদ্ধি পায়। বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? মালিকানা সত্ত্বের পরিমাণ কত? এক 18,000 টাকা। বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 18,000 টাকা। তো মালিকানা সত্ত্ব আমরা কিভাবে নির্ণয় করবো? সমাপনী মালিকানা সত্ত্ব সমান সমান সমাপনী। সমাপনী মালিকানা সত্ত্ব সমান সমান মোট সমাপনী মোট সম্পত্তি মাইনাস মোট সমাপনী মোট দায়। ওকে, তো এখানে আমি দেখতেছি সম্পত্তি আমার আছে কত? 25,000। 25,000 এবং আর আরো সম্পত্তি আছে কত? 5,000। তো দুইটা যোগ করলে আমার এখানে আছে কত? 30,000। দুইটা যোগ করলে আমার এখানে আছে কত? 30,000। এবং দায় দেখতেছি কত আছে? 8,000 আছে, এবং এখানে কত আছে? 12,000। 8 12 যোগ করলে দেখতেছি আমি কত হইতেছে এখানে? 8 আর 4,000 যোগ করলে হইতেছে কত? 12,000। তো দুইটা যদি বিয়োগ করে আমার এখানে অ্যান্সার কত হইতেছে? 18,000। তো সঠিক অ্যান্সার কত? 18,000। নগদ বিবরণীর ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে ব্যাংক জমার উদ্ধৃত। সরি, ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে ব্যাংক জমার উদ্ধৃত। ক্রয় খতিয়ানের জেরকে বলা হয় প্রদেয় হিসাব। ক্রয় খতিয়ানের জেরকে বলা হয় প্রদেয় হিসাব। তো আজকে আমাদের বরিশাল বোর্ড 2024-এর বোর্ড কোশ্চেন আলোচনা ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল।